অন্তর্বর্তী সরকারের টিকা না দেওয়ার কারণ সমস্যা, এটা খুব পরিষ্কারভাবে আমাদের বলতে হবে যে টিকার গল্পটা তাদের জন্য প্রযোজ্য যারা হচ্ছে ইতিমধ্যেই আক্রান্ত না, কিন্তু যিনি আক্রান্ত হয়েছেন, যে শিশু আক্রান্ত হয়েছে তাকে আপনার চিকিৎসা দিতে হবে। চিকিৎসা কোথায়? 6টা 7টা হাসপাতাল ঘুরে একটা বাচ্চা চিকিৎসা পাচ্ছে না, এটার জন্য কোন টিকার দোষ? কিংবা একটা আইসিইউ পাইপলাইন পাইপ পাচ্ছে না, অক্সিজেন যে পাইপলাইন সেটা হাসপাতালে নাই, এই জন্য শিশুরা মারা যাচ্ছে। 43 বছর বয়স্ক ব্যক্তিরা সিলেটে এই ধরনের বয়সের মানুষের আক্রান্ত হচ্ছেন, এগুলো কাদের দায়? আপনারা কবে মানে গভর্নমেন্ট হিসেবে এখানে চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন করবেন সেটা বলেন। আগে সরকারের দোষ অনেক দিলেন। এবং আইন শৃঙ্খলার আপনারা দেখতেই পাচ্ছেন যে মানুষজন কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে গতকালকে ভুয়া ধ্বনি দিয়েছেন। এত বড় একজন সংবিধান বিশেষজ্ঞ, আমি নিন্দা জানাই যে দেশের এত বড় একজন সংবিধান বিশেষজ্ঞ, আপনারা তাদের প্রতি যারা এই ভুয়াটা দিলেন তাকে একটু সম্মান করা আপনাদের উচিত ছিল। উনি হয়তো এটা ডিজার্ভ করেন না। উনি সংবিধান পড়াশোনায় ব্যস্ত আছেন, এই কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা দেখার ওনার সময় নেই। কোরবানির মৌসুমটা শুরু হয়েছে, এই যে হাটে ইজারাগুলো দেওয়া হচ্ছে, আপনি সারা বাংলাদেশে জরিপ করেন, বিএনপি এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের যারা ক্যাডার আছে তাদের হাতে হাতগুলো তুলে দেওয়া হচ্ছে এবং সরকার শত শত কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। কোন সরকার? যে সরকার ঋণ না পেয়ে শূন্য হাতে ফেরত এসেছে। ফেরত এসেছেন আপনি ঋণ ছাড়া আইএমএফ থেকে এসে প্রথম আলোর বৈঠকে মাননীয় অর্থমন্ত্রী বলছেন আমরা কি আইএমএফ এর পেছনে পেছনে দৌড়াবো? কিন্তু আমাদের কাছে খবর আছে আপনারা আবারও আরেকটা লোনের জন্য আবেদন করা শুরু করেছেন। এত যদি বিপ্লবী হন তাহলে আইএমএফ এর কাছে লোন চাইেন না, আপনাদের তো লোন লাগবে। কিন্তু সেই লোন যখন আপনারা পাচ্ছেন না কারণ আপনারা ডিফল্টার, তখন আপনারা বলছেন যে আইএমএফ খারাপ, আইএমএফ হয়ে গেছে এনসিবি জামা। এটা তো এইগুলো বললে তো হবে না। আপনারা যে লোন পাচ্ছেন না এবং এদিকে আপনাদের দলীয় ক্যাডাররা শত শত, এই যে কেরানীগঞ্জের একটা গল্প শুনলাম, কেরানীগঞ্জে একটা হাট থেকে 2 কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার। এটা যদি একটা হাটের অবস্থা হয়, সারা বাংলাদেশের হাটগুলোর কি অবস্থা? দলীয় যে ওনারা 1 কোটি কর্মসংস্থান করবেন, এই 1 কোটি কর্মসংস্থান করার প্রক্রিয়া হচ্ছে এই যে হাটগুলোতে দলীয় ক্যাডারদের হাতে তুলে দেওয়া। এভাবে ওনারা 1 কোটি কর্মসংস্থান করবেন। এই কৃষকের প্রশ্ন দেখেন, ওনারা কৃষক কার্ড দিয়েছেন। হাওড়ে এখনকার যে সমস্যা, এটা আমার মতো বকলম মানুষ এই সমস্যাটা আসার পর থেকে এটার ব্যাপারে একটু ইন্টারেস্ট তৈরি করে আমি বুঝতে পারছি যে এখানে কি প্রবলেম। আর ওনারা সরকার চালান, ওনারা বুঝতে পারছেন না, ওনারা কৃষক কার্ড দিচ্ছেন। অন দ্য আদার হ্যান্ড, এই যে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কৃষকের আপনার ওনারা বলছেন যে ঋণে জর্জরিত হয়ে যাচ্ছেন এবং এরা শহরে আসবে, আপনারা কিন্তু অলরেডি বলেছেন এরা শহরে আসবে এবং আবার আপনি আপনার পুলিশ এবং ক্যাডার বাহিনী দিয়ে তাদেরকে পেটাবেন। তারা যখন শহরের বিভিন্ন জায়গায় বসবে, বিভিন্ন জিনিসপত্র বিক্রি করার চেষ্টা করে, আপনি যখন তাকে ফেল করেছেন তারপর সে শহরে এসেছে এবং আসার পরে আপনি আবারও আপনার ক্যাডার দিয়ে তার কাছে চাঁদা নেবেন যে আপনাদের যুব দলের নয়ন এই ধরনের লোকেরা আছে আর চাঁদাবাজি করবে এখানে, এবং তারপর আপনি পুলিশ দিয়ে তাদেরকে পেটাবেন। এই জায়গায় আপনি এই এটাকে বের করার পর নিয়ে যাচ্ছেন। অথচ দেখলাম তালিকা হয়েছে একটা ক্ষতিগ্রস্ত কৃষকদের, সেখানে কৃষকরা অভিযোগ করছেন যে এই তালিকাটা হচ্ছে দলীয় বিবেচনায় এবং যারা প্রকৃত কৃষক তারা বাদ করছে এই তালিকা থেকে। তো কত টাকা দিচ্ছে আপনারা জানেন? মানে শুনে মনে হবে যে কি বলবো, 7,000 টাকা দিচ্ছে মাত্র, যেখানে এক একজন কৃষকের কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়েছে এই সিজনে, তাকে 7,000 টাকা দিচ্ছে। এবং সেটাও পাচ্ছে যারা প্রকৃত কৃষক, তারা পাচ্ছে না তাদের দলীয় বিবেচনা। এবং এটা হয়ে গেছে এই দুর্ভোগটা, এই বিপর্যয়টা হয়ে গেছে বিএনপির স্থানীয় সরকার নির্বাচনের একটা প্রচারণা। আমাদেরকে ভোট দাও তাহলে তোমাদের ঋণের ধার আমরা দেবো, এটা বলছে তাদের লোকজনের। এবং কার্ডের ক্ষেত্রে একই কাজ করছে তারা, তারাই কার্ড পাবে যারা আমাদেরকে ভোট দেবে। যে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই সমস্ত কার্ডের পলিটিক্সটা হচ্ছে যে তারা বলছে স্থানীয় পর্যায়ে যে আমাদেরকে যারা ভোট দেবে তাদেরকে আমরা কার্ড দেবো। এরকম একটা মানে ভয়ঙ্কর ত্রাসের রাজনীতি তৈরি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি সরকার। কিন্তু বর্ডারে যে আমাদের কৃষকদেরকে গুলি করে মেরে ফেলা হচ্ছে সেই ব্যাপারে কিন্তু তারা কোনো ব্যবস্থা নিতে পারছে না। এই কারণে অনেকেই বলছেন যে তারা হচ্ছে ভুয়া জাতীয়তাবাদী। এবার আমাদের এই আলোচনা থেকে দাবি খুব সামান্য যে আপনি 1 নম্বর জিনিস হচ্ছে কৃষকদের ঋণের দায়িত্ব সরকারকে নিতে হবে। যারা কৃষক ঋণগ্রস্ত হয়েছে সেই ঋণ সরকারকে পরিশোধ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কৃষকদের কাছ থেকে আপনি সরাসরি ধান কিনবেন। আপনি যখন চাল কিনেন কৃষকের কাছ থেকে, আপনি যখন চাল কেনেন সেটা কৃষকের কোনো লাভ হয় না, এটা লাভ হয় যে আপনাদের দলীয় যে সিন্ডিকেট বলতে আলাদা কিছু নাই, আপনাদের দলের লোকজনরাই সিন্ডিকেট। আপনি যখন চাল কিনেন তখন আমাদের কৃষকদেরকে ঠকিয়ে এই ফরিয়ারা হচ্ছে আপনার কাছে উচ্চ মূল্যের মানে চাল বিক্রি করে, তাতে তাদের লাভ হয়, কৃষকের কোনো লাভ হয় না। এখানে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে এবং এই যে হারভেস্টার সহ এই যে কুলিং মেশিন, যেটা হলো এই যে ধানগুলো, এই ধানগুলোকে শুকানোর জন্য যে মেশিন দরকার এটা আপনারা তাদেরকে প্রোভাইড করতে হবে। এবং যারা কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা করার ক্ষেত্রে শুধু সরকার না, আপনার এখানে আরো যারা কৃষি নিয়ে লম্বা সময় ধরে কাজ করেছেন তাদেরকে আপনারা ইনভলভ করেন। এই ধরনের অনেক সংগঠন বাংলাদেশে আছে। শুধু আপনারা যদি তালিকা করেন সেই
তালিকা অবশ্যই ত্রুটিপূর্ণ হবে, এখানে আপনাদের দলীয় লোকজন আসবে। তো এইগুলো হচ্ছে আমাদের দাবি। এবং আরেকটা জিনিস হচ্ছে, কৃষকরা কিন্তু বাধ্যতামূলক ভাবে মানে ধান বিক্রি করতে বাধ্য হয়, দাম থাকুক বা না থাকুক। এই কারণে ফসল কাটার আগেই দামটা নির্ধারণ করতে হবে। এই দাবিগুলো আমরা আগে জানিয়েছিলাম, এগুলো আমরা আবারও এই সুযোগে জানালাম। এবং বিএনপি সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে যে রাজনৈতিক সমস্যা যতক্ষণ সমাধান না করবেন, যত আপনারা রাজনৈতিক সমস্যাটাকে মানে আরো প্রবলেমটাকে আরো ঘনীভূত করছেন, এটা কিন্তু আপনাদের জন্য বুমেরাং হবে। এবং এখন মনে হচ্ছে আপনারা পার পেয়ে গেছেন এবং বিভিন্ন ধরনের অপটিক পলিটিক্স বা হাততালি পাওয়ার যে রাজনীতি আপনারা করছেন, ডোপামিন পলিটিক্স বলছে অনেকে, এটা নেপালের সাথে এখানে মিল আছে তারেক রহমান সাহেবের, যে ওখানেও মানে পারফরমেন্স হচ্ছে অনেক, এখানে গিয়ে বালেন্দ্র শাহ হানা দিচ্ছেন, ওখানে গিয়ে বালেন্দ্র শাহ হানা দিচ্ছেন, কিন্তু গভর্নেন্স বলতে যেটা বুঝা সেটা নিশ্চিত হচ্ছে না। তো পারফরমেন্স যে গভর্নেন্স না, এটা তারেক রহমানকে বুঝতে হবে। আপনি অনেক পারফর্ম করছেন, কিন্তু এই পারফর্ম কিন্তু আপনাকে দিন শেষে মানে কোথাও নিয়ে যাবে না। আপনাকে গভর্নেন্স নিশ্চিত করতে হবে। গভর্নেন্স নিশ্চিত করার জন্য রাজনৈতিক যে সংস্কার, এই পুরো আমাদের গণতান্ত্রিক সংস্কারটা আপনি এখনো করেন নাই, এবং যার কারণে ওই অর্থনৈতিক সংকটটা আরো ঘনীভূত হচ্ছে, নতুন নতুন গরিব তৈরি হচ্ছে। আপনার এই যে সামান্তা মোহাম্মদপুরের দিকে অনেক বিভিন্ন কর্মসূচিতে যায়, মোহাম্মদপুরের যে কৃষি মার্কেট, সেখানে আপনার খোঁজ নেন, চালের দাম বেড়ে গেছে। এই চালের দাম বাড়ার মানে হচ্ছে আপনার এই বাজেটের পরে একটা বাজেট আসতে যাচ্ছে, এবং এই বাজেট মানে হচ্ছে অবধারিতভাবে গরিবের উপরে, নিম্নবিত্তের উপরে, নিম্ন মধ্যবিত্তের উপরে, মধ্যবিত্তের উপরে করের বোঝা বাড়বে। এবং এর মানে হলো যে তাতে নতুন করে নিউ পুয়ার তৈরি হবে, নয়া গরিব। এই নয়া গরিব মানে হচ্ছে তার বাইরে বাইরে অনেক থাকবার, কিন্তু ভেতরে কিন্তু সদরঘাট একেবারে ফাঁপা হয়ে গেছে এবং কনজাম্পশন নেটের একেবারে তলানিতে অথবা ছিটকে পড়েছে। এরা হচ্ছে নতুন গরিব। এই নতুন গরিব তৈরি করতে আগামী বাজেট, এটা আমি আপনাদেরকে একজন সামান্য রাজনৈতিক কর্মী এবং সচেতন নাগরিক হিসেবে বলবো, আপনারা মিলিয়ে দেখবেন অর্থনীতিবিদরা এই কথাগুলোই বলছে যে সামনে নতুন গরিব তৈরি করার বাজেট হচ্ছে। যতই তারা এই যে 9,30,000 কোটি টাকার একটা বাজেট তারা করতেছে, কোথা থেকে টাকাগুলো আসবে এটা কিন্তু তাদের কাছে কোনো রোডম্যাপ নাই। শুধু মানে এই যে ঝা চকচক চেহারা দিয়ে আমাদের অর্থমন্ত্রী যেগুলো বলছেন, এটা বলে কিন্তু সমস্যা সমাধান করা যাবে না। এবং এখানে শুধু ব্যবসায়ীদেরকে তারা নানা ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে, আর মানুষের কাছ থেকে কিভাবে একই মানুষের কাছ থেকে যে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, জ্বালানির দাম বাড়ানো হয়েছে, জ্বালানি ক্রয় থেকে শুরু করে পাইকারি সরবরাহ থেকে শুরু করে বিদ্যুৎ বিক্রি থেকে শুরু করে 2-3 দফায় একই ব্যক্তিকে বারবার আপনার বিদ্যুতের মানে ওই যেটাকে বলে যে ভ্যাট ট্যাক্স, এগুলো দিতে হচ্ছে একাধিকবার। এটা আলটিমেটলি যেটা হবে, আমাদের মানুষের ক্রয় ক্ষমতা আরো কমবে এবং মূল্যস্ফীতি মানে বেড়েই যাচ্ছে, আরো বাড়বে। তো এখান থেকে যদি আমাদের উদ্ধার করতে হয়, তাহলে স্বচ্ছতার সাথে গণতান্ত্রিক ভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে, এবং এজন্য গণভোট সহ যে গণতান্ত্রিক সংস্কার আপনারা করছেন না এবং মানুষের সাথে প্রতারণা করছেন, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এখানে একটা আলাপ উঠেছে, এই আলাপটা একটু আমাকে অ্যাড্রেস করতে হবে। এটা অ্যাড্রেস না করলে অত্যন্ত অন্যায় হবে। কারণ কি, এই ধরনের পলিসি ডিসকাশন গুলোতে অনেক ধরনের টার্ম উচ্চারিত হয়, যেটা আসলে জনসাধারণের পক্ষে তৎক্ষণাৎ এটা বুঝে ওঠা মুশকিল, কারণ এগুলো আসলে খুব বেশি আলোচিত হয় না। ফলত এই বিষয়টাকে আমার অ্যাড্রেস করতে হবে। অনেকক্ষণ আগে একটা মানে কৃষির কর্পোরেটাইজেশনের একটা আলাপ এসেছে, এটা একটা ভয়ঙ্কর প্রস্তাবনা। নেভার এভার এটা বাংলাদেশে কোনোদিন আসতে দেওয়া যাবে না। কারণ বাংলাদেশে কৃষির কর্পোরেটাইজেশন যে প্রস্তাবনা, এটা আপনি জানেন যে ইন্ডিয়ায় এটার একটা প্রকোপ চলছে, এবং সেখানে ইন্ডিয়ান যারা ন্যাচারাল ইকো ফেমিনিস্ট অ্যাক্টিভিস্টরা আছেন, তারা এটার বিরুদ্ধে ক্রমাগত ফাইট করে যাচ্ছেন। অ্যান্টি জিএমও, ওখানে বিশাল একটা জিএমও মানে কি, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, মানে আপনি এখানে আমার খাদ্যের মধ্যে জেনেটিক্যালি মডিফিকেশন এমন ভাবে আরোপ করছেন, যেটা সম্পর্কে আমরা আসলে পার্লামেন্টে এটাকে আলাপ করতে শুনবো না, এটাকে আমরা কোনো রাজনৈতিক আলাপে এটাকে আমরা দেখবো না। ভয়ঙ্কর প্রস্তাবনা এগুলো। রেঞ্জ রোভার কে চালাবে কে চালাবে না, এই বিষয়গুলো হচ্ছে রেঞ্জ রোভারের যে সামাজিক চাহিদা, এটা আপনি কমায় দেবেন। আপনি কৃষককে রেঞ্জ রোভার দিতে গিয়ে তাকে কর্পোরেটের যে দাস সেটাকে পরিণত করতে চাচ্ছেন। তার যে আমাদের বাংলাদেশে যে হাওড় অঞ্চলের নিজস্ব চরিত্র, সেইটাকে আপনারা হারিয়ে দিতে চান। এটা ভয়ঙ্কর প্রস্তাবনা এগুলো। এবং বাংলাদেশে যারা এগ্রিকালচার নিয়ে কথা বলেন, কাজ করেন, তাদের তো অবশ্যই মানুষের কথা মাথায় রেখে কাজ করতে হবে, কোম্পানি না, কর্পোরেট না। কর্পোরেট উইল নেভার বি ইওর ফ্রেন্ড। কর্পোরেটের যেই মানুষগুলো বাংলাদেশে যে ব্যবসায়ীরা যারা নতুন করে কর্পোরেট তৈরি করার চেষ্টা করেন, তারা কিছুটা
চেষ্টা করেন যে মানবিকতা রাখতে, কিন্তু অনেক ক্ষেত্রে তাদের জন্য কতটা টাফ হয়ে যায়, এটা তাদের যে অভিজ্ঞতা, তাদের যে কোম্পানি চালানোর অভিজ্ঞতা, ব্যবসা প্রতিষ্ঠান চালানোর অভিজ্ঞতা, আপনারা একটু জেনে দেখেন। তো আমি বলবো যে আমাদের যারা, বিশেষত এগুলো তো আমরা পলিটিশিয়ানদের জায়গা থেকে বলি, পলিটিশিয়ানরা সবসময় একটা জায়গা থেকে দেখবেন যে একটা স্বার্থ কেন্দ্রিকতা, একটা দলীয় স্বার্থ, এই বিষয়গুলো থাকে। তো এগুলোর দায়িত্ব আসলে পলিসি জায়গাগুলো সিদ্ধান্ত নিবে কারা? গবেষকরা নিবে, একাডেমিশিয়ানরা নিবে, এবং রিয়েল লাইফ কৃষকরা নিবে। আমি এইটুকু বলতে চাই, এটা বলার খুব দরকার ছিল, এটা যদি না বলতাম আজকে অন্যায় হয়ে যেত। ধন্যবাদ। আমার মনে হয় আমাদের যে পয়েন্টটা এনেছেন, আমিও প্রিন্সিপাল এটার সাথে 100% একমত, কিন্তু ফেয়ারনেস যেহেতু পুরো নেই, আমার মনে হয় না উনি ওটা বুঝে বলেছেন। এগ্রিকালচার কর্পোরেশন কিন্তু আমাদের কৃষক শ্রেণী, আমাদের যেহেতু মিলিয়ন্স অফ কৃষক, আমাদের তো কোটি কোটি মানুষের দেশ, তাই না? আমরা স্মল ফার্মার্সদের জন্য এটা ওই মডেলটা অ্যাপ্রোপ্রিয়েট না। সো আই এগ্রি, কিন্তু আমার মনে হয় যে উনি এটা মিনও করেন। মানে তিনি বলেছেন এগ্রিকালচার কর্পোরেশন নামে মেক্সিকো, ব্রাজিল এসব দেশে কিন্তু মানে আপনি এমনও পাচ্ছেন যে 8 বছর আগে গরুটা 8 বছর আগে স্লটার হয়, সেটা আপনার ম্যাকডোনাল্ডসের বার্গারে 8 বছর পরে যায়। সেই যে দীর্ঘদিন ধরে এটা অনেক সময় মানে এটা ইভেন মানে ফুড থাকে কিনা, তাই না? সো বাট এটা